আমরা মনে করি তাদেরকে এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে যে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। এবং ইন্টারোগেশনের সময় যখন আমরা নামাজ পড়তে চাইতাম তখন সেটাকে পোর্ট্রে করা হতো যে আমাদের জঙ্গি সংগঠনের সাথে অথবা শিবিরের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমরা তখন আত্মগোপনে ছিলাম। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে একসাথে করার চেষ্টা করছিলাম। সেই সময়ে যখন ইকবাল করিম ভুইয়া এই ধরনের একটা স্টেপ নেয়, সেটা রিটায়ার্ড অফিসার যারা রিটায়ার্ড অফিসার ছিল তাদের সম্বন্ধে মনে হয় খুব সম্ভবত এই মিটিংটা হয়েছিল, এবং এটা আমাদের কনফিডেন্সকে বুস্ট করে। ঠিক একইভাবে আজকে এই 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের ন্যাশনাল কনফিডেন্স বুস্ট করার জন্য কিছু গভর্নমেন্টের কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেটির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বিচার নিশ্চিত করা। আমরা এই সরকার হয়তো ভুলে গিয়েছে এই সরকার হচ্ছে একটি বিপ্লবী সরকার। আমরা তাদের পদক্ষেপের মধ্যে আমরা এখনো পর্যন্ত এই জিনিসটা বুঝতেই পারি না, বা এই সরকারই হয়তো বুঝতে পারে না তারা একটি বিপ্লবী সরকার। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে কি বিপ্লবী সরকার, কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, আজকে কিন্তু এই সরকারের 2 মাস হয়েছে। আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোনো ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার। এই বিডিআর কার্নেজটা হচ্ছে এই গভর্নমেন্টের প্রথম কোনো কার্নেজ, যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি, এই ইউনিটে প্রথম ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ, আমি যদি ভুল না করে থাকি। ওইটা যখন হয় ওই ট্রমাটার মধ্য দিয়েই কিন্তু আমরা এই জেনারেশনটা বেড়ে উঠি। আমরা মনে করি তাদেরকে এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে যে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। আমাকে বলা হতো কনস্ট্যান্ট, যদি তুমি না যাও, সার্জিস যেহেতু যাবে, হাসিব যেহেতু যাবে, যদি তুমি না যাও তাহলে কুমিল্লার যেই ফোর্স আছে সেখান থেকে তোমার বোনকে উঠে নিয়ে চলে আসা হবে। এবং ইন্টারোগেশনের সময় যখন আমরা নামাজ পড়তে চাইতাম তখন সেটাকে পোর্ট্রে করা হতো যে আমাদের জঙ্গি সংগঠনের সাথে অথবা শিবিরের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমরা জেনারেল ওয়াকারকে ধন্যবাদ জানাই, ক্রাইসিস মোমেন্টে উনি আবার ব্যাক করে আর্মির যে একটা ভাবমূর্তি ছিল সেটাকে আবার রিস্টোর করার জন্য উনি পদক্ষেপ নিয়েছে। এখন সেটা আমাদের দেখার বিষয়, উনি আর্মিকে পুনর্গঠিত করার জন্য যারা বঞ্চিত হয়েছে, আয়নাঘরে ছিল, তাদেরকে আবার অ্যাকোমোডেট করার জন্য কি কি পদক্ষেপ নেয়। কারণ আমাদের এমন হয়েছিল লাস্ট পর্যন্ত আর্মি ছিল আমাদের লাস্ট ভরসা। আমরা নতুন প্রজন্মে অনেক রক্তের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের সময় যদি আমাদের এত বছরের যে চাওয়া যে রিফরমেশন গুলো যদি না হয়, আমরা 2 ধরনের রিফরমেশনের কথা বলছি, কনস্টিটিউশনাল রিফরমেশন এবং ইনস্টিটিউশনাল রিফরমেশন। এই রিফরমেশন গুলো যদি না হয় তাহলে আবার আমরা জাতি হিসেবে আবার আশাহত হব। তারেক সিদ্দিকী ওনারা বেসিকলি বাংলাদেশে রয়ের এজেন্ট হিসাবে কাজ করতেন, এবং রয়ের যে পুরো এজেন্সিটা চালাতেন ওনারা বাংলাদেশের স্পোক্স পার্সন হিসেবে কাজ করতেন। একটা সার্বভৌম দেশের মধ্যে, একটা সার্বভৌম একটা দেশে, একটা পার্শ্ববর্তী একটা দেশের ইনফ্লুয়েন্স কি পরিমাণ ছিল যে রয়ের অফিস ক্যান্টনমেন্টের মধ্যেও ছিল। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমি ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমরা দেখেছি আয়নাঘর ইন্ট্রোডিউস করা হয়েছে। আমাদের আত্মীয় স্বজন, বাবা ভাই বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছিল, বিএনপি জামাত বা আলেম ওলামা সমাজ যারা ছিল, তারা একসাথে 3 জন ভাই বসে ভাতও খেতে পারতো না। তা আন্দোলনটা তখনই শুরু হয়েছে। তো সুতরাং এটা ফাইনাল ম্যাচ হয়তো 36 দিনে হয়েছে, কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ডে টু ডে ম্যাচ, টেস্ট ম্যাচ এগুলো গত 16 বছর ধরে খেলা হচ্ছে। আমাদের সবাইকে সাথে নিয়ে যেভাবে আমরা হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক সবাইকে সাথে নিয়েই আমাদের রাষ্ট্র গঠনের কাজ করতে হবে।